আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাহিদ ভাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, তার মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র, যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। পুলিশকে এই রাইফেলগুলো দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না। জুলাই আন্দোলনের বিষয়টা আপনারা জানেন, আমরাও জানি যে হচ্ছে কিভাবে কারা হত্যা হয়েছে বা কিভাবে কারা ক্লিয়ার কথা হচ্ছে। জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে ইউনূস গংয়ের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়ছে। সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে অথবা দুর্নীতি দমন কমিশনের প্রধানকে নিয়ে পার্টি করছে ডক্টর ইউনূস গং। একথাও চাউর হয়ে যাচ্ছে যে 2024 সালের জুলাই সন্ত্রাস ছিল ইউনূসের মেটিকুলাস ডিজাইনে দেশি বিদেশি অস্ত্র এবং অর্থে পরিচালিত একটি সন্ত্রাসী তৎপরতা, যার মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশ দখল করাই ছিল মুখ্য উদ্দেশ্য। এবং সেজন্য পাকিস্তান থেকে, বিশেষ করে পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থা ISI এর প্রত্যক্ষ অংশগ্রহণে 7.62 স্নাইপার রাইফেল দিয়ে মানুষ হত্যা করে শেখ হাসিনা সরকারের উপর দোষ চাপানো হয়েছে। জুলাই সন্ত্রাসী এবং পরবর্তীতে দেশের 1 নম্বর দুর্নীতিবাজ হিসেবে কুখ্যাত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সশস্ত্র বিপ্লব এবং তার হাতে ধরা পড়া AK-47 রাইফেল যদি আপনাদের কাছে প্রমাণ বলে মনে না হয়, তাহলে আসুন আরো কিছু প্রমাণ দেখা যাক। জাতিসংঘের সেই রিপোর্টের কথা মনে আছে? জাতিসংঘের মানবাধিকার কমিশন রাতারাতি 1400 মৃত্যু বিষয়ক রিপোর্ট হাতে ধরিয়ে দিয়েছিল ইউনূসকে এবং সেই রিপোর্ট দিয়ে শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত দিয়েছে ইউনূস। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর প্রতিবেদনে 61 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের তথ্য অনুসারে 130টি পোস্টমর্টেমে দেখা গেছে যে 78% মৃত্যু হয়েছে এমন আগ্নেয়াস্ত্র থেকে যা সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ব্যবহার করে এবং যা সাধারণ মানুষের কাছে সহজে পাওয়া যায় না। বাস্তবে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কাছেই এমন অস্ত্র ছিল না, সাধারণ নাগরিকদের কাছেও এই অস্ত্র ছিল। বাংলাদেশে মিয়ানমার থেকে প্রচুর অস্ত্র অবৈধভাবে আসে এবং আন্দোলনকারীরা তা ব্যবহার করেছে বলে তখন পত্রিকায় প্রকাশিত হয়েছে। 5ই আগস্টের পরপরই ঢাকার ধানমন্ডিতে রাস্তায় যানবাহন তল্লাশির সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি গাড়িতে স্নাইপার রাইফেল পায়। পরে এর কোনো চিহ্ন বা আলোচনা আর দেখা যায়নি, কারণ শিক্ষার্থীরা জানতে পেরেছে যে স্নাইপার রাইফেলের মালিক তাদেরই একজন। এছাড়া শুভ আফ্রিদি নামে একজন সাবেক সেনা কর্মকর্তা তাদের মজুদ অস্ত্র এবং ট্রেনিং প্রাপ্তির বিষয়ে গর্ব করে যে বক্তব্য দিয়েছিল তা ইউটিউবে দেখা যায়। এমনকি নড়াইল জেলায় সেনাবাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। মনে আছে আপনাদের সে কথা? বোরখা পরা এক ব্যক্তির স্নাইপার রাইফেল বহনের ভিডিও ইউটিউবে আছে, দেখে নেবেন। ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এক সময় বলেছিলেন তিনি আহত আনসারদের দেখতে গিয়ে অবাক হয়েছেন, কারণ তাদের অনেকে 7.62 বোরের গুলিতে আহত এবং আক্রমণকারীরা সিভিল পোশাকে ছিল। যদিও তিনি আন্দোলনের পরপরই এমন কথা বলায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। বোঝাই যায় কেন তাকে সত্য বলার শাস্তি পেতে হয়েছে। তৎকালীন ছাত্র আন্দোলনের নেতা এবং ইউনূস সরকারের পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনে ব্যর্থ হলে তারা সশস্ত্র লড়াইয়ের আহ্বান জানাতো। তাহলে বোঝা যায় যে আন্দোলনকারীদের কাছে প্রচুর মারণাস্ত্র মজুদ ছিল এবং তারা তা আন্দোলনে ব্যবহার করেছে বা করার জন্য প্রস্তুত ছিল। তাদের গুলিতে প্রচুর আওয়ামী লীগ কর্মী এবং আন্দোলনকারীরা মারা গেছে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া পাকিস্তান ভিত্তিক জামায়াতি দাওয়া এবং লস্করে তাইয়েবা ঘোষণা করে জানিয়েছিল যে তারা 2024 সালের আন্দোলনে বাংলাদেশের মাঠে সক্রিয় ছিল। যে 100টিরও বেশি অজ্ঞাত লাশ আঞ্জুমানে মফিদুল ইসলাম রায়ের বাজারে দাফন করেছে, সেগুলোর মধ্যে
পাকিস্তান ভিত্তিক জঙ্গি বা রোহিঙ্গাদের থাকার যথেষ্ট কারণ এবং প্রমাণ রয়েছে। আসুন এবার বর্তমানে ফেরা যাক। এই সপ্তাহেই চ্যানেল ওয়ানে দেওয়া সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারটি একটি রাজনৈতিক বোমার মতো কাজ করেছে। একজন সরকারের ভেতরের মানুষ সরাসরি বলছেন যে 5ই আগস্টের পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। শত শত থানা লুট হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পুলিশের প্রায় 4000 রাইফেল লুট হয়ে গেছে, এখনো কয়েক হাজার অস্ত্র উদ্ধার করা যায়নি। সাখাওয়াত হোসেনের ভাষায়, শুরুতে পুলিশ মাঠে নামতেই চায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তিনি পুলিশকে আশ্বস্ত করেন যে তাদের দাবি যেমন পুলিশ কমিশন এবং নতুন ইউনিফর্মের বিষয়ে আলোচনা করেন এবং তখন পুলিশ ধীরে ধীরে কাজে ফিরে আসে। কিন্তু এই অস্ত্র লুটের ঘটনা শুধু একটি আইন শৃঙ্খলা সমস্যা নয়, এর গভীরে আছে একটি সুপরিকল্পিত অপারেশনের ছাপ। সাখাওয়াত হোসেনের বক্তব্যে সবচেয়ে বিস্ফোরক অংশটি হলো 7.62 রাইফেল প্রসঙ্গ। তিনি বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে লুঙ্গি গেঞ্জি পরা সাধারণ সিভিলিয়ানের হাতে 7.62 চাইনিজ টাইপ 39 রাইফেল। এই অস্ত্র সামরিক বাহিনীর জন্য প্রস্তুত, পুলিশের সাধারণ সরঞ্জামের তালিকায় এর স্থান নেই। তিনি প্রশ্ন তুলেন, এমন অস্ত্র পুলিশের গুদামে থাকলেও সেগুলো সিভিলিয়ানদের হাতে কিভাবে এলো? তিনি এ বিষয়ে প্রশ্ন করতে বা তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর করা হয়নি বা তাকে করতে দেওয়া হয়নি। তিনি আরো উল্লেখ করেন যে কিছু ব্যক্তির চেহারা এবং গঠন আমাদের মতো না বলে মনে হয়েছে। তিনি স্পষ্টভাবে বহিরাগত শব্দটি ব্যবহার করেছেন। শুরুতে আমি যে কথাটি বলেছি মিলছে সে কথা। স্নাইপার প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, হেলিকপ্টারে থাকা ট্রেইন স্নাইপারদের চেহারা বাংলাদেশি চেহারার সাথে মেলে না। যদিও তিনি তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলতে অস্বীকার করেন, কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট যে জুলাই আগস্টের ঘটনাবলিতে বিদেশি স্নাইপার এবং বিশেষ অস্ত্রের ব্যবহার নিয়ে তার মনে গভীর সন্দেহ রয়েছে। তিনি নাকি পদত্যাগও করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জোর করে রেখে দেওয়া হয়েছে। একথা তার মুখের কথা, কিন্তু সত্য মিথ্যা তো সেই বলতে পারবেন, কারণ উপদেষ্টা হয়ে তিনি যে পরিমাণ লুটপাট করেছেন সেই হিসেব আরেক দিনে বলবো। এর আগেও একটি ভিডিও বিষয়ে কথা বলেছি আমি। এই সন্দেহের পথ ধরে আমরা সেই অভিযোগের দিকে ফিরে যাই যেখানে বলা হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই অপারেশনে সরাসরি জড়িত ছিল এবং তারাই এই লস্করে তৈয়বা এবং অন্য চেহারার পাকিস্তানিদেরকে এনে এই হত্যাকাণ্ডের ঘটিয়েছে এবং তাদের হাতে 7.62 রাইফেল দিয়ে মানুষ হত্যা করেছে। জুলাই সন্ত্রাসের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দোষ চাপানোর জন্য যে স্নাইপার হত্যাকাণ্ড চালানো হয় তার অস্ত্র ছিল 7.62 ক্যালিবারের। এই ক্যালিবারের রাইফেল পাকিস্তান সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আইএসআই এর পরিচালনায় বিভিন্ন প্রো এজেন্সির মাধ্যমে লস্করে তৈয়বা এবং আরো জঙ্গি সংগঠন এ ধরনের অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো আসলে কঠিন নয়। অনেকে তো অভিযোগ করেন যে ভারতের সীমান্ত দিয়ে মমতা ব্যানার্জির খুবই জ্ঞাতসারে এই ঘটনা ঘটে এবং সেই সময় বিএসএফ এর দুজন পূর্বাঞ্চলীয় প্রধানকে এই অপরাধে বরখাস্ত করা হয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাতে ধরা পড়া AK-47 রাইফেলও একই ধারার অস্ত্র, যা আন্তর্জাতিক অস্ত্র বাজারে সহজলভ্য। কিন্তু প্রশ্ন হলো, শুধু অস্ত্র সরবরাহই নয়, অপারেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় ট্রেনিং, লজিস্টিক সাপোর্ট, রাজনৈতিক কভার সবই দেওয়া হয়েছিল। ইউনূস সরকারের আমলে আইএসআই এর বাংলাদেশে প্রভাব প্রতিপত্তি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং পাকিস্তান, চীন, তুরস্ক অক্ষের সাথে সম্পর্ক জোরদার হওয়ায় এই অভিযোগ আরো জোরালো হয়। এই প্রেক্ষাপটে 7.62 ক্যালিবারের উপস্থিতি আলাদা মনোযোগ আকর্ষণ করে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতে, লুঙ্গি গেঞ্জি পরা সিভিল পোশাকধারীদের হাতে 7.62 চাইনিজ রাইফেল, যা সাধারণত সামরিক গ্রেডে দেখা যায়, পুলিশের হাতে থাকলেও সিভিলিয়ানদের হাতে যাওয়ার কথা নয়। তিনি তদন্ত শুরু করতে চেয়েও পারেননি। এই স্বীকারোক্তি যেমন ইউনূস সরকারের সম্পৃক্ততা বোঝায়, তেমনি প্রমাণ নির্ভর সিদ্ধান্তের পথ রুদ্ধ করে দেওয়া হয় ইউনূস সরকারের কোনো কাজ না করায়, এ বিষয়ে কোনো রকমের তদন্ত না করায়। প্রশ্নটি তাহলে এখানেই, 7.62 রাইফেল শুধু ক্যালিবার নয়, এটা কি কোনো নকশার সিগনেচার? অস্ত্র বাজারের বাস্তবতা বলছে 7.62 ক্যালিবারের রাইফেল বা চাইনিজ টাইপ সিরিজ AK প্যাটার্ন দক্ষিণ এশিয়ার কালোবাজারে বহুল প্রচলিত। সীমান্তবর্তী চোরাচালানের নেটওয়ার্ক, সংঘাত অঞ্চলের ফেলে রাখা স্টক
কিংবা রাষ্ট্রীয় এবং আধা সামরিক ভান্ডার থেকে লুট হওয়া সবকটাই সম্ভাব্য প্রবাহ পথ। ফলে এই ক্যালিবারের নিজে বিদেশি রাষ্ট্রীয় সম্পৃক্ততার চূড়ান্ত প্রমাণ নয়, তবে সহিংসতার প্রকৃতি এবং সমন্বয়ের মাত্রা ইঙ্গিত দেয় যে এটি ছিটে ফোটা নয়, বরং পরিকল্পিত অস্ত্রায়ন ছিল। স্নাইপার এবং হেলিকপ্টার প্রসঙ্গে সাখাওয়াতের পর্যবেক্ষণ রাজনৈতিক বয়ানকে উত্তপ্ত করলেও তিনি সতর্ক থেকেছেন, তদন্ত ছাড়া সিদ্ধান্তে যাওয়া যাবে না বলেছেন। একথা ইউনূসও বলতে পারত, তদন্ত শুরু করতে পারত, কিন্তু করেনি। এখন যখন এই তদন্ত শুরুর কথা বলছে তারেক রহমানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এবং আজকে মির্জা ফখরুলও বলেছেন, তখন জামায়াত, এনসিপি, আসিফ সকলে একযোগে হারে রেড়ে করে উঠছেন। দিলশানা পারুল নামের এক সময়ের বিপ্লবী নোংরা ভাষার নোংরা মহিলা, সেই মহিলা আবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তখন ঘোমটা দিয়েছিল, এখন ঘোমটা ফেলে আবার এই তদন্তের বিরোধিতা করছে। এটা তাৎপর্যপূর্ণ খুবই। কেন? কার্যত প্রমাণযোগ্যতা নির্ভর করবে কিছু কোর ডেটার উপর, যেগুলো করতে দেওয়া হয়নি। ডেটাগুলো কি কি হতে পারে? হেলিকপ্টার ফ্লাইট লগ, অস্ত্রের উৎস নথি, উদ্ধার হওয়া গুলির রাইফলিং মার্কসের সঙ্গে সম্ভাব্য অস্ত্রের ম্যাচ, অপারেশনের সময় স্থান ভেক্টরের সঙ্গে সিসিটিভি, ড্রোন ফুটেজের জিওস্পেশাল মিল। এগুলো ছাড়া বহিরাগত বা নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা নিয়ে মানুষ কথা বলছে, সেটাকে পেশাদারি মানদণ্ডে নিয়ে আসতে হবে, এবং সেটা করা হয়নি। এসব প্রেক্ষাপট বিচার করলে জুলাই সন্ত্রাসকে যারা গণ অভ্যুত্থান বলে তারা আসলে ভুলের স্বর্গে বসবাস করছে। সাখাওয়াত হোসেনি বলেছেন এটি একটি লিডারলেস অভ্যুত্থান ছিল, যেখানে চারদিক থেকে বিভিন্ন উপাদান কাজ করছিল। কিছু মানুষ সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছিল, জনগণ বাইরে কথা শুনে উত্তেজিত হচ্ছিল, কিন্তু এই লিডারলেস অভ্যুত্থানের পেছনে ছিল মেটিকুলাস ডিজাইন। যারা মাঠে অস্ত্র সরবরাহ করেছে, যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি করেছে এবং আন্তর্জাতিক মিডিয়া কভারেজ নিশ্চিত করেছে। 7.62 রাইফেল সেই নেতৃত্বের হাতিয়ার ছিল, যা দূর থেকে নির্ভুলভাবে টার্গেট করে হত্যা করতে সক্ষম হয়েছে। সে কারণেই 7.62 রাইফেলের রহস্য শুধু একটি অস্ত্রের গল্প নয়, এটি একটি রাষ্ট্রীয় কাঠামোতে বিদেশি হস্তক্ষেপ, আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের হাতিয়ারের প্রমাণ। সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকার এই সন্দেহকে আরো জোরালো করে যে জুলাই আগস্টের ঘটনাবলী একটি সুপরিকল্পিত অপারেশন ছিল, যেখানে দেশি বিদেশি শক্তির সমন্বয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। 7.62 রাইফেল সেই অপারেশনের ট্রেডমার্ক, যা মানুষ হত্যা করেনি, বাংলাদেশের সার্বভৌমত্বকে হত্যা করেছে। এখনো কয়েক হাজার অস্ত্র উদ্ধার না হওয়া এই দেশের জন্য একটি চলমান হুমকি, এবং এর পেছনে যারা রয়েছেন তাদের চিহ্নিত করা সময়ের দাবি। শেষ করি আবারও সেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে। আপনাদের মনে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যেই ফেসবুক স্ট্যাটাসটি উপদেষ্টা হওয়ার পরই প্রকাশিত হয়েছিল। কি বলেছিল সে বলেছিল যে আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল, এমনকি 5 তারিখে যদি আমরা সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিল, এমনকি আমি কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। কোত্থেকে সে অস্ত্র পেয়েছিল? কিভাবে তারা সশস্ত্র অভ্যুত্থান করত? এই 7.62 রাইফেল দিয়ে, নাকি পরবর্তীতে তার কাছে পাওয়া AK-47 দিয়ে? তদন্ত হওয়া উচিত কিনা আপনিই বলুন এবার। তাহলে আসিফকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে 7.62 রাইফেল সহ সশস্ত্র অভ্যুত্থান সহ 11,000 কোটি টাকার রহস্য। ধরুন আসিফকে। সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত, সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইচ্ছায় পরিচালনা করছেন,
তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। সম্ভবত সে ইঙ্গিত একেবারে পরিষ্কার বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপির অভিযোগ তোলা, কিছুতেই এসব মেনে নেওয়া হবে না, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তোলা, হুঁশিয়ারি উচ্চারণ করা সার্জিস আলম, যেমন তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাড়ি গেছেন দৌড়ে সে বাড়িতে এসে তারেক রহমান যখন বুকে জড়িয়ে ধরেছেন তিনিও ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। নাসির উদ্দিন পাটোয়ারি তো নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন, হাসনাত তুই কোথায় রে, আওয়ামী লীগ তো দোকান খুলে ফেললো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা এমপি পদ পেয়ে গেছেন, সেখানে বিএনপির প্রার্থীর এমনকি মনোনয়নই বাতিল হয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন, এখনো তিনি এলাকায় যেতে পাচ্ছেন। আক্তার হোসেন যেমন তার এলাকায় জিতেছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও। এমন একটা পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা সবচেয়ে ভয় যেটা নিয়ে পাচ্ছিলেন এই জুলাই আন্দোলনের নেতারা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের জন্য যে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল ঢালাওভাবে, এবং পুলিশ হত্যা সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে কোনো মামলা 2024-এর জুলাই আগস্ট সময়কালের কিংবা পরবর্তী সময়ের গৃহীত হয় নাই থানায়, তদন্ত হতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারের সময়, যার প্রভাবে তারা আরো দোর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজত্ব করে বেরিয়েছেন। তাদের যে ভয়টা ছিল, ওই যে হাসনাত আব্দুল্লাহ কথায় কথায় বলতেন যে এ সরকার বদলে গেলে, ইউনূস সরকার বদলে গেলেই নাকি ফাঁসির দড়ি ঝুলবে তাদের চোখের সামনে, এখন সেই অবস্থায় তারেক রহমান তাদেরকে নিয়ে গেছেন। কারণ তারেক রহমানের সরকার ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার স্পষ্টভাবে এই ঘোষণা পুলিশকে জানিয়ে দিয়েছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং পুলিশ বিভাগ যাতে ওই সময়কার হত্যাকাণ্ডগুলোর বিভিন্ন প্রমাণাদি সাক্ষ্য সংগ্রহ শুরু করে এবং পুলিশ হত্যার মামলাগুলো যাতে আবারও চাঙা হয়, নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়। কারণ 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকেই বিবৃতি এসেছিল, কিন্তু পুলিশ সদস্যরা যখন 5ই আগস্টে মৃত কয়েকজন পুলিশের লাশ, পচে যাওয়া গলে যাওয়া লাশ যাত্রাবাড়ি থানা থেকে উদ্ধার করে 5ই আগস্টের 8 দিন পর রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের জানাজা হয়েছিল, তখন থেকে পুলিশ সদস্যরা দাবি করে আসছেন, অভিযোগ করে আসছেন অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছেন। এবং অনেক পুলিশ সদস্য মনে করেন 3 থেকে 3500 পুলিশ নিখোঁজ ওই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে। কিন্তু পুলিশ বিভাগ ওই ঘটনা যেহেতু ঘাটাঘাটি করার সাহস পাচ্ছে না, তদন্ত করে নাই, তাই তাদের কাছে কোনো হিসাবই নাই ঠিক কতজন পুলিশ সদস্য ওই সময়ে সহিংসতায় নিহত হয়েছিলেন। পুরো বয়ানটা এমনভাবে জুলাই আগস্ট আন্দোলনের সাজানো হয়েছে যে পুলিশ একপাক্ষিক সহিংসতা করে গেছে, নৃশংসতা দেখিয়ে গেছে, কিন্তু এই বয়ানে কখনো উল্লেখ করা হয় না যে 19শে জুলাই একজন নিরস্ত্র পুলিশ সদস্য গিয়াসউদ্দিনকে পিটিয়ে মেরে তার চামড়া ছিলে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল যাত্রাবাড়ি সেতু থেকে, এবং সেটা রীতিমতো পুলিশ, র্যাবকে হেলিকপ্টার, গাড়ি সহ নানা রকম বাহিনী বহর নিয়ে গিয়ে সেই পুলিশ সদস্যের মৃতদেহ সেই সেতু থেকে ঝোলানো সেতু থেকে উদ্ধার করতে হয়েছিল সে দফায়।
কোনো আন্দোলনের বয়ানে বীরত্ব গাথায় উল্লেখ করা হয় না যে সারা বাংলাদেশে সকল থানায় আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে। এনায়েতপুর সিরাজগঞ্জের সেই থানায় ঢুকে আন্দোলনকারীরা 4 আগস্ট পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে এবং তারপর ঝুলিয়ে রেখেছে। এমনকি বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক পুলিশ সদস্য নামাজ পড়ে বের হচ্ছিলেন পাশের মসজিদ থেকে এবং সেই মসজিদের সিঁড়িতেই তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। এই কথা কখনো উল্লেখ করা হয় না ওই আন্দোলনের কথা বলবার সময় যে পুলিশ সদস্যদেরকে এমন নৃশংসতার শিকার হতে হয়েছিল যে 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার একজন পুলিশ সদস্যকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ঘন্টার পর ঘন্টা দর কষাকষি করেও কিছুতেই আন্দোলনরত ছাত্র জনতাকে ঠান্ডা না করতে পারার পর রেখে আসতে হয়েছিল এবং সেই পুলিশ সদস্য এসআই সন্তোষকে পিটিয়ে মেরেছিল তখন সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও এই যে যাত্রা বাড়িতে 5ই আগস্ট যখন সেনা প্রহরা থানার সামনে থেকে উঠে গেল, তারপর ভীত সন্ত্রস্ত পুলিশ একদিকে যেমন ছাত্র জনতার দিকে গুলি ছুটতে থাকলো, শেখ হাসিনা সরকারের ততক্ষণে পতন হয়ে গেছে, তারপরেও এরপর সেখানে ঢুকে শেষ পর্যন্ত ওই থানা জ্বালিয়ে পুড়িয়ে পুলিশ সদস্যদেরকে মেরে পুড়িয়ে ভ্যানের উপর যে লাশ রেখে এসেছিল সে কথা কিন্তু এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও আছে। মানে জাতিসংঘের প্রতিবেদনে যে 1400 মৃত্যুর কথা বলা হয়, সরকার এখন পর্যন্ত ইউনূস সরকার হিসেব মিলিয়ে মাত্র 834 জনের নাম বলতে পেরেছে। সেই 834 জনের মধ্যেও আবার যুবলীগ নেতা ঢুকে গেছেন যার লাশ কিনা আবার যিনি গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের এপিএস হিসাবে কাজ করতেন এবং যার লাশ কিনা আবার উত্তরার একটা ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল পিটিয়ে মেরে। তো এহেন পরিস্থিতিতে খুন, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ক্রমাগতভাবে চলেছে 24 জুলাই আগস্ট জুড়ে এবং সেগুলোর যাতে বিচার না করা যায় সে সংক্রান্ত প্রথম দায়মুক্তি অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার জারি করেছিল 2024 অক্টোবর মাসেই, যখন নোয়াখালীর সোনাইমুড়িতে এক কনস্টেবলকে হত্যার অভিযোগে একটি মামলা পুলিশ তদন্ত করে এবং 3 জনকে গ্রেফতার করে। তার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে প্রথমত বলে দেওয়া হয় যে কিছুতেই যাতে 2024 জুলাই থেকে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সংগঠিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করা হয়। তার মানে সরকারও জানে, জুলাই যোদ্ধারাও জানেন, এই নেতারাও জানেন যে কি ধরনের অপরাধী কর্মকাণ্ড ঘটেছে, ফৌজদারি অপরাধ ঘটেছে, যে রীতিমতো দায় মুক্তির অধ্যাদেশ দিয়ে সেই ফৌজদারি অপরাধে যাতে কোনো মামলা দায়ের না হয় বা পুলিশ তদন্তের চেষ্টা না করে সে ব্যবস্থা করতে হয়েছিল তাদের। আর ইউনূস সরকার যাওয়ার আগে একটা অধ্যাদেশ জারি করে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে গেছে এবং সেই দায় মুক্তি অধ্যাদেশে 8ই আগস্ট পর্যন্ত না 31শে আগস্ট পর্যন্ত সকল প্রকার গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। তার মানে 31শে আগস্ট পর্যন্ত কি ভয়াবহ অপরাধ হয়েছে সেটা জানেন তারা। আর হাসনাত সার্জিসেরা জানেন, তারা তো 31শে আগস্টে থামেন নাই। এই যে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ উঠে যদি যায়, সত্যি যদি এই দায়মুক্তি অধ্যাদেশকে পাশে সরিয়ে রেখে তারেক রহমান সরকার পুলিশ হত্যার বিচার শুরু করে, পুরো পুলিশ বাহিনীর ভেতরে যে দাবি আছে, পুলিশ বাহিনী কতজন নিহত হয়েছে জানতে চায়, পুলিশ বাহিনী মনে করে না মাত্র 44 জন নিহত হয়েছে, পুলিশ বাহিনী অন্তত ওই 44 জনের হত্যার বিচার চায়, সুনির্দিষ্ট ব্যক্তিবর্গকে ধরে তাদেরকে বিচারের মুখোমুখি করতে চায়। ভাবুন তো, হবিগঞ্জের বানিয়াচং থানার এসআই সন্তোষকে যারা পিটিয়ে পুড়িয়ে মারলো, সেই একটি যুবক মাহাদি কিছুদিন আগে বানিয়াচং থানায় গিয়ে রীতিমতো পুলিশ কর্মকর্তাকেই হুমকি দিয়ে বলেছেন যে তিনি এর আগে পুলিশ পিটিয়ে মেরেছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, কাজেই পুলিশ যেন তার কথা শুনে। এবং এরপর পুলিশ যখন
তাকে গ্রেফতার করেছে, তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সক্রিয় ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে সেই মাহাদি বেরিয়ে এসেছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওই মাহাদি দিল্লিতে ধরা পড়েছেন অন্য একটি দেশের ভিসা নিতে। ইউরোপের একটি দেশে, কেউ বলছেন ফিনল্যান্ড, কেউ বলছেন ইংল্যান্ড চলে যাচ্ছিলেন, সেই দেশের ভিসা নিতে তিনি সে দেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন বলে জানা যাচ্ছে এখন। তার মানে এই যুবকদের শুধুমাত্র দায় মুক্তি দিয়ে গেছে আগের সরকার তাই নয়, এদের একটা বিরাট অংশের জন্য নানা রকম সেফ এক্সিটের ব্যবস্থাও করে রাখা হয়েছে। এ অবস্থায় হাসনাত সার্জিস কোথায় যাবেন? মানে হাসনাত এমপি হয়েছেন, সার্জিস তো এমপিও হন নাই, তিনি কি নিজ এলাকায় যেতে পারবেন? পঞ্চগড়ে গিয়ে কি তিনি নিরাপদ বোধ করবেন? মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কোনো মামলায়, ওই যে সিরাজগঞ্জের 15 জন পুলিশ পিটিয়ে মারা হোক, বা 5ই আগস্টের পর পুলিশ সদস্যরা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে কাঁদছিলেন এবং তখনকার আইজিকে বলছিলেন যে সারা বাংলাদেশ জুড়ে থানায় থানায় পুলিশ সদস্যদের লাশ পচে গলে পড়ে আছে, সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। এরা কি সকলেই আসলে সেফ এক্সিট নিয়ে অন্য কোথাও চলে যেতে পারবেন? যারা থাকবেন তাদের তো আসলে মানে কোনোভাবে দম নেওয়ার উপায় থাকবে না। তারেক রহমান সার্জিস, হাসনাতদের মানে যারা বেশি বেড়েছিলেন তাদেরকে আরো সুস্পষ্ট বার্তা দিতে চাইছেন। ইশরাক হোসেন, তিনি প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, তিনি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টাও দেখবেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে একদিকে যেমন অনেক জুলাই যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয় নাই, তারা বিএনপির রাজনীতি করে বলে, কাজে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের তালিকা করবেন। ঠিক তেমনি তিনি বলেছেন আগের সরকার বিপুল পরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে দিয়েছিল, সে অর্থ জুলাই যোদ্ধাদের পেছনে খরচ না হয়ে কোথায় খরচ হলো? নতুন প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। মনে করে দেখেন, এই জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়ে জুলাই ফাউন্ডেশনের সিইও করে দেওয়া হয়েছিল সার্জিস আলমকে। কাজেই তারেক রহমান জুলাইয়ের নামে সকল ব্যবসা, সকল জবরদস্তির অবসান চাইছেন, কারণ সে অবসান না ঘটালে তার জন্য তো সরকার পরিচালনাই মুশকিল। যখন তখন যে সে অ্যালায়েন্স, মঞ্চ, ঐক্য নামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নানা রকম নামে, আর জাতীয় নাগরিক পার্টি তো আছেই, যদি রাস্তায় লোক জড়ো হয়ে যায় এবং তারা সকলেই যদি পুলিশ বাহিনীর প্রতি এতটা মারমুখ থাকে এবং পুলিশ বাহিনীকে সবসময় ধমকে দেয় যে আমরা আগে থানা পুড়িয়েছি, আগে পিটিয়ে মেরেছি, আগে ঝুলিয়ে রেখেছি, আপনাদেরও রাখবো, তাহলে তারেক রহমান সত্যিই তো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তই করবেন কি করে, আর সরকারি পরিচালনা করবেন কি করে, আর রাজপথে ঠান্ডা রাখবেন কি করে? কাজেই তারেক রহমানের জন্য পুলিশ হত্যার বিচার শুরু করাটা নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসনাত সার্জিসকে সম্ভবত এর পর থেকে দৌড়ের উপরেই থাকতে হবে।